ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে চাই। মনের সুখে গান গাচ্ছিলাম আর বাসা খুঁজছিলাম। এমন সময় কোন হৈমন্তীর পো আমার গানের 12টা বাজিয়ে দিল। আমার জামা কাপড় সব গাড়িতে ভিজিয়ে দিল। আব্বে সালা হৈমন্তীর পো, গাড়ি চালাতে জানোস না, আবার গাড়িতে উঠোস কেন? কে জানি এদের লাইসেন্স দিয়েছে? আব্বে এত গালি দিচ্ছি, থামছে না কে? অ্যাট লাস্ট একটা সরি বললেও তো পারতো। ওর তো গাড়ির সব গ্লাস বন্ধ করা, শুনবে কিভাবে? না, এভাবে থাকলে হবে না। হাতের কাছে একটা ইট পাইলাম, জোরসে মারলাম গাড়িতে। হাই হাই, কার গাড়িতে মারলাম? এটা অন্য গাড়িতে লাগলো কেন? আমার 2 বছরের ক্রিকেট অভিজ্ঞতায় একদিনও স্ট্যাম্পের বাহিরে বল যায়নি, কিন্তু এত বড় গাড়িতে কেন মিস হলো? হাতের দিকে তাকালাম না, হাত তো ঠিকই আছে। এবার সামনে তাকিয়ে দেখলাম যেই গাড়ি আমায় ভিজিয়েছে সেই গাড়ি সামনে চলে যাচ্ছে। তার মানে যখনই ইট ছুড়লাম তখনই অন্য গাড়ি সামনে চলে আসে। এখন কি হবে? আগে পকেট চেক করি। না, বেশি নয়, মাত্র 200 টাকা। 200 টাকায় কাজ পাওয়া যাবে না? এসব ভাবতে না ভাবতেই একটি মেয়ে গাড়ি থেকে নেমে এলো। এই যে মিস্টার, গাড়ি কি আপনার বাপের? না, আমার বাপের হলে তো কোনো সমস্যাই হতো না, অ্যাডজাস্ট করে নিত। তা গাড়িটি কার? গাড়ি আমার বাপের, আর গাড়ি কি করেছিস দেখতে পাচ্ছি। জি, গ্লাসে ফাটল ধরেছে। তা তো আমিও দেখতে পাচ্ছি। এই ম্যাডাম দেখুন না, ওদিকে গ্লাসে ফাটল ধরে কি সুন্দর আলপনার মতো মনে হচ্ছে। আহা, দারুণ হয়েছে চারুশিল্পী, কি দারুণ কি দারুণ। আসলে আমি নিজের প্রশংসা নিজের সামনে শুনতে কিরকম লাগে, তারপরেও তারিফ করার জন্য ধন্যবাদ। তোর ধন্যবাদের গুষ্টি কেলাই, টাকা বের কর। 5,000 টাকা দে, গ্লাস নষ্ট করেছিস। আসলে হয়েছে কি, এই দেখছেন কাকতারুয়া? কই কই? আরে ম্যাডাম, অন্যদিকে নয়, আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন কাকতারুয়া? একদম ভূতের মতো লাগছে, আর তোকে ম্যাচিউরডও হয়েছিস। আর বইলেন না ম্যাডাম, এক গাড়ি এসে আমার এই হাল করেছে। যখনই ওর গাড়িতে ইট নিক্ষেপ করেছিলাম তখনই আপনার গাড়ি সামনে চলে আসে। সেই দিনের মতো গোসল করে ম্যাচে থাকলাম। পরদিন সকালে উঠে বাসা খুঁজতে বের হলাম। এক বাসায় দেখতে পেলাম টুলেট বোর্ড দেওয়া, যাই দেখে আসি। এই, কই যাচ্ছেন? জি, ভিতরে যাচ্ছি বাসা দেখতে। আচ্ছা যান। বাসায় গিয়ে দেখলাম এক আন্টিকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? জি আন্টি, আমি বাসা নেওয়ার জন্য আসছি। তা তুমি বিয়ে করেছো? আন্টি, এই বাচ্চা ছেলেটারে দেখে কি মনে হয় বিবাহিত? দেখো, আমরা ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেব না। আন্টি, আমি কোনো ঝামেলা করব না, আমি অনেক ভালো ছেলে। সরি, তুমি আসতে পারো। এখান থেকে বের হয়ে আসছি। এভাবে অনেক বাসায় গেলাম, সবাই একই কথা বলে। ধুর, কিছু ভালো লাগে না। আমাদের মতো ব্যাচেলর ছেলে মেয়েদের কি থাকার কোনো অধিকার নাই? বাসায় উঠতে বলে বিয়ে করো, আর বিয়ে করতে গেলে বলে চাকরি আর বাসা আনো। আরে বাবা, এই চাকরির জন্য আসতে হয় শহরে লেখাপড়া করার জন্য, আর লেখাপড়ার জন্য থাকতে হয় বাসায়। কিন্তু এই লোকগুলো কেন এসব বোঝে না? সন্ধ্যার পরে এক বাড়িতে গেলাম। আমি জানি এখানে বলবে ব্যাচেলর নট অ্যালাউ, তবুও গেলাম। আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আঙ্কেল, আমি বাসা নেওয়ার জন্য আসছি, যদি দিতেন তাহলে খুব ভালো হতো। দেখে মনে হচ্ছে ভদ্র ছেলে। বাসা দিতে পারি, তবে কিছু শর্ত আছে। 1, কোনো ফ্রেন্ড নিয়ে বাসায় আসতে পারবে না। 2, রাত করে বাসায় ফেরা যাবে না। আমি রাজি। তাহলে কালকে তোমার সব জিনিসপত্র নিয়ে এসো, কেমন? জি আঙ্কেল, এখন আসি। আসসালামু আলাইকুম। আহ, কি খুশি লাগতেছে, আজ বাসা পেয়ে গেছি। আজ সব জিনিসপত্র নিয়ে নতুন বাসায় উঠেছি। ঘরে সব জিনিসপত্র সাজিয়ে নিচে নামতেছি। আও, কে রে? দেখে চলতে পারিস না? সরি, আমি খেয়া বলতে পারিনি দেখে একটি মেয়ের সাথে ধাক্কা খাইছি। আর মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে ওই কারওয়ালি। এবার কোথায় যাবে মনু? গত পরশু তো পগার পার হয়ে গেছিলি। আজ তোকে ছাড়ছি না, টাকা আদায় করেই ছাড়বো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, সবসময় রাগ করে। জি, কিসের টাকা? ওই গাড়ির কাজ ভাঙলে আর এখনই ভুলে গেলা? আজ তুই কোথায় যেতে পারবি না। জি, আজ থেকে আমি কোথাও যাব না, আজ থেকে আমি এখানেই থাকবো। কি কি? তুই আমার বাসায় থাকবি?
এটা আপনার বাসা? এটা আমার বাসা, আর জিনিসপত্র গুছিয়ে নাও, বাসা ছাড়তে হবে। কপাল, সবই কপাল। এত কষ্ট করে বাসা বের করলাম, আর যে কিনা ওই পেতনির বাসা। আব্বু, আব্বু, তুমি আমাকে না জিজ্ঞেস করে বাড়ি ভাড়া দিয়ে দিলে কেন? কেন মা, ছেলেটা তো ভালো, তাই বাসা দিয়ে দিয়েছি। আর ওর ভার্সিটি এখান থেকে কিছু দূরে, তাই দিয়ে দিয়েছি। বাবা, ওকে বাসা থেকে বের করে দাও। কেন, ও কি করেছে? আব্বু, ও আঙ্কেল, আমি আসলে সব বললাম। আচ্ছা, আমাকে এই 1 মাস থাকতে দিন। যদি আমার কোনো বাজে আচরণ দেখতে পান তাহলে বের করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, আসি আঙ্কেল। কই যাচ্ছ? জি, হোটেলে যাচ্ছি, দুপুরের খাবারটা খেয়ে আসি। তোমার কোথাও যেতে হবে না, আজ থেকে আমাদের বাসায় খাবে। আমি আপত্তি করেও পারলাম না, শেষমেশ খেতেই হলো। খাওয়া শেষ করে রুমে এসে গায়ে এলিয়ে দিলাম। আজ অনেক ধকল গেছে। ঘুম থেকে উঠলাম, পরদিন সকালে ভার্সিটি যাচ্ছি। এমন সময় আঙ্কেলের ডাক। কই যাচ্ছ তুমি? জি, ভার্সিটিতে যাচ্ছি। তা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? জি আঙ্কেল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স। খুবই ভালো। এই আর কি। একটা কথা রাখবে বাবা? আরে বলুন আঙ্কেল, আপনি আমার বাবার সমান, আপনার কথা কি আর ফেলতে পারি? আমার মেয়ে মধু এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সামনে এইচএসসি এক্সাম। তুমি তো সন্ধ্যার পরে কোথাও যাও না, আমি বলি কি যদি সন্ধ্যার পরে একটু সময় দিতে। আচ্ছা আঙ্কেল, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, তুমি আজ থেকে কিছু রান্না করবে না। ও মা, তাহলে আমি খাবো কি? তুমি আজ থেকে আমাদের বাসায় খাবে। তারপর ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঠক 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 দরজায় আওয়াজ শুনে ঘুম থেকে উঠলাম। তুই এত সময় ঘুমাস? আসলে বলতে হবে না, ফ্রেশ হয়ে আয়, তুই আমাকে পড়াবি, আব্বু বলছেন। ও মা, এটা মেয়ে না আরো কিছু, এমন করে বলছে যেন ও আমাকে পড়াচ্ছে। তারপর ফ্রেশ হয়ে আসলাম। এই নে নাস্তা, আব্বু বলছেন খেয়ে নিতে, খাওয়া শেষ হলে আমাকে পড়িয়ে উদ্ধার কর। এই, এরকম বলো কেন? আমি তো তোমার টিচার, একটু রেসপেক্ট করো। আমার বইয়ের কাছে রেসপেক্ট করব? আজ যদি বাদশাহ আলমগীর বেঁচে থাকতেন তাহলে তিনি এই মেয়েকে দেখে আত্মহত্যা করতেন। এত কষ্ট করে তিনি শিক্ষকের মর্যাদা দিলেন, আর এই মেয়ে সব ধুলাই মিশে দিয়েছে। কি আর করার, এমনিতেই আছি মাইনকার চিপায়, তারপর আমার কাছে 5,000 টাকা পাই, সব সহ্য করতে হবে। কবে যে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে এই মেয়ের কোনো ঠিক নাই। আচ্ছা, কোনটাতে বেশি দুর্বল তুমি? জৈব রসায়ন বের করলে পড়ার ইচ্ছা মাটি হয়ে যায়। আচ্ছা বের করো তো দেখি। তারপর ওকে ভালোভাবে পড়ালাম। ওকে পড়াতে আমারই ফেনা বের হয়ে গিয়েছিল, তবুও ইজ্জতের দিকে তাকিয়ে অনেক কষ্টে বুঝিয়ে দিলাম। এইভাবে 3 দিনে জৈব রসায়ন ক্লিয়ার করে দিলাম। এদিকে মধু ভাবছে, ছেলেটাকে যত খারাপ ভেবেছিলাম ততটা নয়, একদিন না হয় ভুলে আমার কাজ ফাটিয়েছে। যে পড়াটা আমার লাইফের 12টা বাজিয়ে দিয়েছিল সেটা মাত্র 3 দিনে ও ক্লিয়ার করে দিল। পরদিন ভার্সিটি থেকে এসে গান শুনছি, এমন সময় মধু আসলো, হাতে বই আর নাস্তার বাটি। ওর হাত থেকে নাস্তার বাটি নিয়ে খেতে লাগলাম। যখন নাস্তা শেষ করে পানি খাচ্ছিলাম তখন মধুজা বলল, আমার মুখ থেকে পানি বের হয়ে গেল। আপনার পড়া আমার খুব ভালো লেগেছে। আমার জৈব রসায়ন একদম ক্লিয়ার। আজ ক্লাস টেস্টে আমি ফার্স্ট হয়েছি। আপনি? তুই থেকে ডাইরেক্ট আপনি? কেন, বললে কি প্রবলেম? আর গুরুজনকে সম্মান দিতে হয়, তাই আপনি বললাম, আর এখন থেকে সবসময়ই বলবো। আচ্ছা ঠিক আছে, বলিও। আজ কি পড়বেন? জি, আজ ফিজিক্স পড়বো। আমি ওকে ফিজিক্স শেষ করে নিজেই পড়তে বসলাম। এইভাবে চলতে লাগলো মাসখানেকের মতো। বাসা থেকে টাকা পাঠিয়েছে, যাই বাড়ির ভাড়াটা মিটিয়ে আসি। আঙ্কেল আসবো? আরে আসো আসো। জি আঙ্কেল, এই নিন মাসের ভাড়াটা। আরে আরে কি করছো? তুমি বাড়ি ভাড়া দিচ্ছ কেন? তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি আমার বাসায় থাকছো এটাই অনেক। আর আমার মেয়েকে পড়াচ্ছ সেটা তো থেকেই গেল। শুনো, তোমাকে বাড়ি ভাড়া দিতে হবে না, তোমার সব ফ্রি। এখন থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আঙ্কেলের কথা শুনে ভালো লাগলো। যা, এই মাসে 5,000 টাকা বেঁচে গেল, ফুল মাস্তি করা যাবে। আসবো।
আসো বসো। বই বের। হাই, এটা আমি কি দেখছি? আমার সামনে যেন একটা পরী বসে আছে। প্রথমে তো খেয়াল করিনি। কি হলো, এভাবে হা করে বসে আছেন কেন? মশা তো ঢুকে যাবে। এই যে শুনছেন? হ্যালো। কি বলো? এভাবে কি দেখছিলেন আমার দিকে তাকিয়ে? না মানে আমি একটু চিন্তা করছিলাম ক্যাপলারের সূত্র নিয়ে। ডাহা মিথ্যা, সত্য বললে একদম টিচিংয়ের মান সম্মান কিছুই থাকতো না। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। এখন পড়তে বসো। আজ ওকে দেখেই তো পুরো ক্রাশ খেয়েছি। মনের মধ্যে ঘন্টা বেজে গেছে, কিন্তু আমি বাহিরে ঘন্টা বাজালে সব শেষ হয়ে যাবে। স্কুলের সাথে স্কুল মাস্টারকেও ছুটি দিয়ে দিবে বাড়িওয়ালা আঙ্কেল। তাই আপাতত সাইলেন্ট মোডে ঘন্টা বাজাইলাম। আজ আর পড়বো না, গল্প করব। এই মাইয়া বলে কি গল্প করবে? আচ্ছা, করো গল্প। গল্প কি আর একা করা যায়? সাথে আপনার করতে হবে। আমি পারি না। আচ্ছা শোনেন, আপনার গার্লফ্রেন্ড আছে? আরে এ তো কমন, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। ফাজলামো করো। অনেকগুলো মানে? মানুষের গার্লফ্রেন্ড থাকে তো একটা, আর তোমার অনেকগুলো? আমি বিশ্বাস করি না। সত্যি, আমার অনেকগুলো আছে। এর মাঝে বেস্ট গার্লফ্রেন্ড 2টা আছে। কি? বেস্ট গার্লফ্রেন্ড? আচ্ছা, বেস্ট গার্লফ্রেন্ড আর সাধারণ গার্লফ্রেন্ডের মাঝে পার্থক্য কি? আমার বেস্ট গার্লফ্রেন্ডগুলো আমারে তুই বলে, আমিও তুই বলি। ওদের সাথে সবসময় আড্ডা দেই। 2জন একসাথে হলে তো খুবই মজা হয়। কিন্তু তোমাদের এখানে আসার পর থেকে ওদের সাথে মিট করতে পারছি না। আর সাধারণ গার্লফ্রেন্ড বলতে এই কারোর সাথে কলেজ সম্পর্ক, আবার কারোর সাথে ভার্সিটি সম্পর্ক। এক মিনিট, তোমার এসব ফ্রেন্ড, প্রেমিকা না তো? আরে প্রেমিকা হতে যাবে কেন? তাহলে বললে গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ডই তো। ওরা কি আমার বয়ফ্রেন্ড? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো আর এটা জানো না? আমার জানায় কম ছিল গরু। আরো সামান্য যদি তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে বলতে, তাহলে আমি পাগল হয়ে যেতাম। এবার বলেন, আপনার প্রেমিকা আছে? এই কি বলো? আমার প্রেমিকা আসবে কোথা থেকে? যখনই কোনো মেয়ে আমাকে গার্লফ্রেন্ডের সাথে দেখে এতক্ষণ ভাবে ওরা আমার প্রেমিকা, আর তাই কোনো মেয়ে আর কপালে জুটেনি। তোমার এত শখ কেন প্রেমিকা বানানোর? তোমার তো বেস্ট গার্লফ্রেন্ড আছে। আমার না অনেক দিনের শখ প্রেমিকাকে কিস করব, তাই। শুধু কিস করবে? হ্যাঁ। কিস করে ওর সাথে সম্পর্ক শেষ করে দেবে? এই না না, আমি ওরে বিয়ে করব। আজ অনেক গল্প হয়েছে, এখন যাও। তারপরও চলে গেল। এইভাবে দিন চলছে আমার। আজ আমার ভার্সিটির একটা অনুষ্ঠান, তাই সকাল সকাল চলে গেলাম না খেয়েই। মধু এই সময় ঘুমেছিল। জেগে থাকলে খাওয়ার জন্য বলতো। ভার্সিটি গিয়ে অনুষ্ঠানে জয়েন হলাম। অনুষ্ঠান শেষ হতে হতেই সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় আসলাম। বাসায় এসে আঙ্কেলকে দেখলাম। আঙ্কেল, আজ আমি খুবই টায়ার্ড। আজ মধুকে পড়াতে পারবো না। ওকে যাও, রেস্ট নাও, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুম চলে আসলো। খাওয়া আর হলো না। পরে শুনলাম আঙ্কেল নাকি অনেকবার ডেকেছে। আমি জবাব দেইনি। আসলে আমি ঘুমালে এত সহজে উঠি না। এর জন্য নিজের বাড়িতে থাকতে প্রতিদিন আম্মুর হাতের ঝাড়ুর বাড়ি খেতে হতো। পরদিন বিকালে আমি যথারীতি গান শুনছি আর মধুর অপেক্ষা করছি, কিন্তু ও আসছে না। যাই নিচে গিয়ে দেখে আসি। আঙ্কেল, মধু কই? পড়তে আসলো না। জানি না, ও রুমে আছে, যাও গিয়ে দেখে আসো। আচ্ছা আঙ্কেল। আমি গিয়ে মধুর দরজায় নক করলাম। কে? জি, আমি হিমেল। আসবো? আসেন। তুমি পড়তে যাচ্ছ না কেন? না, আমি আর পড়তে যাব না। আপনি আমায় মিথ্যা বলছেন। আমি কি মিথ্যা বললাম? আপনি বললেন আপনার প্রেমিকা নেই, আর কালকে ভার্সিটি ফাংশনে একটি মেয়েকে জড়িয়ে ধরলেন কেন? আরে ও আমার প্রেমিকা না, আর আমি ওকে জড়িয়ে ধরিনি। ও আমাকে ধরেছে। আর আমার প্রেমিকার সাথে তোমার পড়তে না যাওয়ার কি সম্পর্ক? আছে, সময় হলে বুঝবেন। আচ্ছা চলেন পড়তে। আপনি যান, আমি রেডি হয়ে আসছি। আমি আমার রুমে চলে আসলাম, কিন্তু ওর আসার কোনো খবর নাই। আধা ঘন্টা হয়ে গেল, ধুর ভাল লাগে না। এর মাঝে ও চলে আসলো। ওর রুমে দেখলাম ড্রেস পরা, আর এখন শাড়ি পরে আসছে কেন? কেমন লাগছে আমাকে? তার আগে বলেন আপনি হঠাৎ শাড়ি পরলেন কেন?
সেটা আমি যে কারণেই হোক পরে বুঝবেন। আগে বলুন কেমন লাগছে। অসাধারণ লাগছে তোমায়, যেন আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। দেখলাম ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে, তারপরও চলে গেল। আমি তো ওর চিন্তায় পড়ে গেলাম। আমার ভার্সিটিতে যখন অনুষ্ঠান ছিল তখন মধু আর ওর বান্ধবীরা চলে আসে আমাদের ভার্সিটিতে। তারা আমাদের ভার্সিটির ফাংশন দেখে খুবই আনন্দিত হয়। মধু এদিক ওদিক তাকাচ্ছিল আর দেখছিল। হঠাৎ চোখ পড়ল একদিকে, আমার এক বান্ধবী আমাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে মধুর খুব রাগ হয় এবং অনেক কষ্ট পায়। সেখান থেকে সে সোজা বাসায় চলে আসে। বাসায় আসার পর সে ভাবে, হিমেল এত খারাপ, ও বাইরে মেয়েদের জড়িয়ে ধরে। ছি ছি হিমেল, আমি কখনো এসব ভাবিনি। এসব ভাবতে ভাবতে চেয়ে দেখি আমার চোখে জল চলে এসেছে। কিন্তু কেন আমার চোখে জল আসলো কেন? না না, এ হতে পারে না। আমি হিমেলকে নিয়ে এত ভাবিই বা কেন? ও তো জাস্ট আমার টিচার। ও বাইরে যা কিছুই করে না কেন, আমার কি? কিন্তু মেয়েটা কে হতে পারে? ও তো বললো ওর প্রেমিকা নেই। ওই মেয়ে যদি ওর প্রেমিকা হয় তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। আমি ওকে মেরে ফেলবো। থুর, কি ভাবি আমি? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? আমার ওকে কি ভালোবাসা উচিত হবে? ভালোবাসা বলে কয়ে আসে না, হঠাৎ চলে আসে। আমি এখন কি করব? আমি যদি ওকে বলি আর ও যদি রাগ করে চলে যায়? এসব ভাবছে আর রাগ হচ্ছে শুধু এই মেয়ের জন্য। পরদিন বিকালে মধু পড়তে আসলো। এখন প্রতিদিন খুব সেজেগুজে আসে। আমি এর আগামাতা কিছুই বুঝি না, হয়তো এমনিতেই হবে। পড়া শেষ করে যখন মধু চলে যাবে তখন আমি ডাক দিলাম, মধু, জি বলেন। এই নাও, এটা বাসায় নিয়ে খুলবে। আচ্ছা। মধু ভেবে পাচ্ছে না কি হবে এই খামের ভিতর। লাভ লেটার? তাহলে কি হিমেলও আমায় ভালোবাসে? ইয়াহু, আমার লাইন ক্লিয়ার। আমাকে আর কষ্ট করতে হবে না। বাসায় মধু তার রুমে আসলো। যখনই খুলতে যাবে তখন, আপামনি খেতে আসেন, আঙ্কেল আর ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছেন। আসছি। খাওয়া দাওয়া শেষ করে মধু নিজের দরজা লক করলো। আহ, কি আনন্দ! হিমেল আমাকে লাভ লেটার দিছে। আমি কালকেই ওকে হ্যাঁ বলে দেব আর আপন করে নেব। আই লাভ ইউ হিমেল। আস্তে আস্তে খামের মুখ খুলল। মধু যখনই খামের মুখ খুলল এবং ভেতরে যা দেখতে পেল তা দেখে সে অবাক। সে ভাবতেই পারেনি এমন হবে। ভেতরে দেখে যে 5,000 টাকা আর একটি চিরকুট। আপনার কাজ ভেঙেছিলাম তাই আপনার কাজের টাকা দিয়ে দিলাম। টাকা দিতে কিছুটা দেরি হয়ে গেছে তাই সরি। চিরকুটটা দেখে মধুর সেই লেভেলে রাগ উঠেছে। ওই হাদারাম, আমি কি টাকা খুঁজেছি বাসায় আসার পর থেকে? ওই দিন না হয় রাগের মাথায় বলেছিলাম টাকার কথা, তাই বলে কি দিয়ে দেবে? আর আমার বাবা কি টাকা কম আছে যে আমি গাড়ির কাচ লাগাতে অন্যের কাছ থেকে টাকা নিব? মন চাচ্ছে এখন কি যে করি ওকে। ঠক ঠক ঠক, মধু আমার দরজায় নক করছে। আমি ঘুমে। ঠক 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 ঠক, এই অসময়ে কে এলো ঝামেলা করতে? রাত প্রায় 2টোর কাছাকাছি। কে? আমি? আমি কে? এই দরজা খুলো তো। আমাদের বাসায় মানুষ কয়জন? বাবা আর আমি, আর মেয়ে মানুষ শুধু আমি। এখন মেয়ে কণ্ঠ শুনেও বলছো কে? দরজা খোলো। এত রাতে ও কেন? আর ওর কথা শুনে বুঝতে পারছি মধু এখন অন ফায়ারে আছে। আল্লাহ জানে কি হবে। লাইট অন করে ভয়ে ভয়ে দরজা খুললাম। কি ব্যাপার, এত রাতে কেন? আমাকে এত রাতে আনতে তুমি বাধ্য করলে, তাই না এসে পারলাম না। আচ্ছা বসো। তোর বসার গোষ্ঠী ষষ্ঠী পুজো করি। এত রাখছো কেন? রাখছি কি আর সাধে? আমাকে তুমি টাকা দিলে কেন? তুমি তো টাকা পাইতে তাই দিলাম। একদিন রাগ করে বলেছিলাম তাই বলে দিতে হবে? তুমি বাসায় আসার পর থেকে একদিন ওকে বলেছিলাম তুমি টাকা দাও। আসলে আমি কারো ঋণ থাকা পছন্দ করি না। কিরে মা, এত রাতে তোমরা ঝগড়া করছো কেন? আঙ্কেল শুনুন। তুমি থামো তো। আব্বু ও আমাদের বাসায় আসার আগে একদিন ভুল করে আমাদের গাড়ির কাজ ভেঙেছিল। এখন ও এর টাকা দিতে, তাই ঝগড়া করছি। বাবা, তুমি ঠিক করনি। আঙ্কেল আমি আর এরকম করব না, কারো গাড়িতে ঢিল মারবো না। আরে তোমাকে ঢিল মারার কথা কে বলেছে? তুমি যে টাকা দিয়েছো সেটা উচিত হয়নি। আমি তোমাকে পরিবারের একজন সদস্য মানি, আর তুমি টাকা দিবে তা হতে পারে? আব্বু তুমি যাও তো, আমি দেখছি। আচ্ছা, তুমি যা বুঝো করো, তাড়াতাড়ি ঘুমাইও। বলে উনি চলে গেলেন। এই নাও কি? টাকা যা তুমি দিয়েছিলে।
না আমি নিতে পারবো না। আচ্ছা, এক কাজ করো, এই টাকা তুমি রাখো আর আমাকে তোমার পছন্দ মতো কিছু গিফট দিয়ে দিও। এই বলে হাতের মধ্যে টাকা গুজে দিয়ে চলে গেল। আমি তো এখন মাইনকার চিপায় পড়ে গেছি। আমায় যদি বলতো কান ধরে 100 বার উঠবস করতে, তাহলে আমি নির্দ্বিধায় করতাম, কিন্তু পছন্দ মতো ইম্পসিবল। কারণ আমি আজ পর্যন্ত যা কিছু কিনেছি কারো পছন্দ হয়নি। দোকানে প্রথমে পছন্দ হয়, যেই বাসায় এসে দেখি কেল্লাফতে, তখন পস্তাতে থাকি এটা আমি কেন কিনলাম। আজ মধু বলছে তাকে তার পছন্দ মতো কিছু গিফট করব। এখন আমি কি করব? প্রথমত আমি পছন্দ মতো কিছু কিনতে পারি না, তার উপর মেয়ে মানুষের পছন্দ হবে। এই মেয়ে জাতির কিছু পছন্দ হতে হলে অনেক সময়ের দরকার। একবার কলেজ থাকতে আমার এক বান্ধবীর সাথে ওর একটি ড্রেস কিনতে গিয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, 2টায় গিয়েছিলাম আর ফিরছিলাম 6টায়। এরপর থেকে শপথ নিয়েছিলাম মেয়ে মানুষের সাথে কখনো কিছু কিনতে যাব না। একটি কথা ভেবে দেখুন, ওরা অনেক আইটেম দেখার পরও ওদের চয়েস করতে এত সময় যায়, আর আমি একটি কিছু আনবো আর পছন্দ হয়ে যাবে, তা তো কখনো সম্ভব নয়। পরদিন বিকালে আল্লাহর নাম নিয়ে একটি শপিং মলে প্রবেশ করলাম। কি নেওয়া যায় এখনো ঠিক করতে পারছি না। দেখে একটি শাড়ি নিয়ে নেই। একটি শাড়ির দোকানে গেলাম। ভাই একটি ভালো মানের শাড়ি দেখান তো। দোকানদার কয়েক কালারের শাড়ি দিল, কিন্তু আমার একটি কালো রঙের শাড়ি চয়েস হলো। এই শাড়ি নিয়ে বাসায় ফিরলাম। যখনই বাসায় ঢুকতে যাব তখনই মনে পড়লো এটা আমি কি ধরনের শাড়ি কিনলাম। পরলে মনে হবে যেন ও কারো শোক সবাই শ্রদ্ধা জানাতে কালো রঙের শাড়ি পরে আসছে। দূর, যা হবার হবে, এটা দিয়ে দিব। কই আমার গিফট আনছো? হ্যাঁ, এই নাও। আমি সোজা রুমে চলে আসলাম। বিকালে মধু পড়তে আসলো। মধু আমার দেওয়া শাড়ি পরেছে। আমি তো অবাক, ভাবছিলাম মধু আমার দেওয়া শাড়ি দেখেই ফেলে দিবে, কিন্তু এখন দেখি পুরো উল্টো, সে আমার শাড়ি পরেছে। কেমন লাগছে আমাকে? তার আগে বলো, শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? অপছন্দের কোনো কিছু পরা আমার অভ্যাস নেই। তার মানে পছন্দ হয়েছে। হুম। আর তোমাকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, এখন পড়ো, অনেক গল্প হলো। সামনে তোমার টেস্ট এক্সাম, এখন থেকে মন দিয়ে লেখাপড়া করো। তারপর মধুকে পড়িয়ে বিদায় করলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ ফোন বাজতে শুরু করলো। যেই নাম্বারটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আরে, এ তো সিমরানের ফোন। ভয় ভয়ে রিসিভ করলাম। আই কুত্তা, কই তুই? কি মেয়ে রে বাবা, ফোন দিয়ে বলে কুত্তা? জি আপু, আমি সিলেট আছি। আই, আমি তোর কোন জন্মের আপু লাগি? আমারে আপু বলিস? আপু, ভুল হয়ে গেছে, আর বলবো না আপু। আবার আপু? সরি। ঠিক আছে, আর শোন, আমিও সিলেট আছি, আমার সাথে দেখা কর এক্ষুনি। কি, তুই সিলেট? আচ্ছা, দেখা করব। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বুঝলেন না তো? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড হলে কি হবে, জমের সাথে ওর সরাসরি কন্ট্যাক্ট আছে, সব সময় দৌড়ের উপর রাখে। বিকালে রেডি হয়ে বের হয়ে ওর সাথে দেখা করতে এলাম। হাই, কেমন আছিস তুই? তুই হাই তোর কাছে রাখ, আগে বল তুই এখানে আমাকে না জানিয়ে আসলি কেন? বলে আমাকে মারতে লাগলো। সরি রে, আমি কাউকে জানাইনি। তারপর ওর সাথে অনেক গল্প করলাম আর ঘুরলাম। আচ্ছা, আজ অনেক ঘুরলাম, এখন চাই। ওকে, যাই। বলে সিমরান আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ দেখি মধু কান্না কান্না চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। মধু। ও কিছু না বলে চলে গেল। কিরে, মেয়েটা তোকে দেখে কান্না করলো কেন? জানি না রে। আমাকে লুকোচ্ছিস? শোন, স্কুল কলেজে থাকতে আমার কারণে তোর কখনো প্রেম কপালে জোটেনি। সবাইকে বলতাম আমি তোর গার্লফ্রেন্ড। আর কারো সাহস আছে তোর সাথে প্রেম করার? কি? কিন্তু আজ আর নয়। আমার মনে হয় মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। আমি ওর সাথে কথা বলবো। আরে কি সব বকছিস? মেয়েটা আমার স্টুডেন্ট, ও কেন আমাকে ভালোবাসতে যাবে? আর আমি কেন ওকে ভালোবাসবো? আর টিচার স্টুডেন্টের প্রেম কখনো সম্ভব নয়। তুই কি ভুলে গেছিস আমার বাবা মার কথা? ওরাই তো টিচার স্টুডেন্ট ছিল। আচ্ছা, পরে কথা বলবো। এইদিকে মধু ভাবছে, ও আমাকে ধোকা দিল। ও বলল ওর কোনো গার্লফ্রেন্ড নাই, তাই আমি ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছি। দিন রাত শুধু তাকে নিয়ে ভাবছি কি করব এখন। আমার মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু ও তো বলল ওর বেস্ট ফ্রেন্ড আছে, ওতেও তো পারে।
এই মেয়ে ওর বেস্ট ফ্রেন্ড? না, ওকে একবার এই ব্যাপারে কথা বলে দেখব। বিকেলে আমি বাসায় এসে আরামসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে চা খাচ্ছি, এমন সময় মধু আসলো। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করছে আর রেগে আছে। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? আমাকে যেমনই লাগুক, আগে বল তো ওর সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? আহা, এখন সাধু সাজছে। পার্কে যেই মেয়েটার সাথে চিপকা চিপকি করছিলে, ওই মেয়েটা কে ছিল? আরে ও আমার বেস্ট গার্লফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড বলে কি জড়িয়ে ধরতে হবে? আরে ও এমনই, স্কুল কলেজে থাকতে ওর কারণে কোনো মেয়ে আমার সাথে প্রেম করতে পারেনি। সবাইকেও বলতো আমি তার বয়ফ্রেন্ড। তাহলে তো ওকে একটা ধন্যবাদ দিতে হয়। কেন তুমি ওকে ধন্যবাদ দিবে? আমার তোকে মারতে ইচ্ছে করছে। ওর জন্যই তো আজ তুমি সিঙ্গেল, আর আমি তোমাকে পেয়ে যাচ্ছি। কিছু বললে? না, কিছু না। আজ পড়তে আসবে না? পড়বো না, আজ তোমার সাথে আমাকে ঘুরতে হবে। এই না না, রাতে আমি কারোর সাথে ঘুরতে পারবো না। যদি তুমি আমাকে নিয়ে না ঘুরো, তাহলে আমি আব্বুকে বলবো তুমি আমাকে মারছো। এই না না, আমি রাজি, চলো। তারপর আমি আর মধু রাত 10টা পর্যন্ত ঘুরলাম। কিছুদিন পর আমার এক্সাম শুরু হলো। আমাকে সকাল সকাল বাসা থেকে বের হতে হয়। অন্যদিন আমি 8টায় ঘুম থেকে উঠি, আজ 5:30টায় উঠলাম। নামাজ শেষ করে কিছু পড়া দেখে 7টার দিকে বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে গেলাম পরীক্ষা দিতে। এই সময় আঙ্কেল আর মধু দুইজনই ঘুমে। আমি তাদের ডিস্টার্ব করলাম না, তাই হোটেলে কিছু নাস্তা করে নিলাম। আমি বাহিরে তেমন খাওয়া হয় না, আর এখন খেতে ইচ্ছে করে না। দুপুরে বাসায় আসার পর মধু আমাকে বলল, আজ এত সকালে কই গেছিলে? আর ফোন বন্ধ কেন? জানো কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আসলে আমার পরীক্ষা শুরু হয়েছে, তাই সকালে যেতে হয়। তাহলে আমাকে বলে গেল না কেন? আসলে তুমি ঘুমিয়েছিলে তো, তাই ডাকলাম না। আসো, খাবার দিচ্ছি তোমাকে। আমি খেয়ে এসেছি। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি তুমি খাওনি। আমি আর কিছু বললাম না, এমনি খিদে লেগেছে, তাই চুপচাপ খেতে গেলাম। পরদিন যত সময় উঠে পড়ছি, এমন সময় দরজায় ঠক ঠক ঠক। দরজা খুলে আমি তো অবাক। আরে তুমি এত সকালে? হ্যাঁ, আমি। হাতে কি? খাবার। আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। তুমি খাবার রান্না করতে গেলে কেন? আর তুমি আমার জন্য খামোখা কষ্ট করতে যাবে না? এখন থেকে আমি প্রতিদিন উঠবো আর তোমার জন্য খাবার রান্না করব। এই বলে সে আমার হাতে খাবারের বাটি দিয়ে চলে গেল। এই শোনো, শোনো তো, কে শুনে কার কথা চলে গেল? ও আমার এত কেয়ার করে কেন? ও কি আমাকে ভালোবাসে? না, এটা কখনো সম্ভব নয়। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো দেখেন, উনি আমাকে পরিবারের সদস্য মানেন। আমি উনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এভাবে চলে গেল সব পরীক্ষা। মধু প্রতিদিন সকালে আমার জন্য খাবার এনে দেয়, আমার খুব কেয়ার করে। পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় আসতে আঙ্কেল বলল, কি ব্যাপার ইমেল, আজ এত দেরি করে বাসায় ফিরলে কেন? সরি আঙ্কেল, আসলে পরীক্ষা শেষ হয়েছে, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। ঠিক আছে, আর এমন করো না। তারপর আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মধু খাবার নিয়ে আসলো। আজ এত দেরি করলে কেন? আর এত ফোন দিলাম, ধরলে না কেন? কই দেখি তো। ফোন বের করে দেখি মধুর 50টা ফোন। সরি, ফোনটা সাইলেন্ট মোডে ছিল, আর আমি তো বন্ধুদের সাথে খেয়ে এসেছি। তোমার সাথে খাবো বলে আমি খাইনি। তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আচ্ছা, সামান্য খাবো কিন্তু। তারপরও একটি প্লেটে খাবার দিতে লাগলো। কি ব্যাপার, তুমি খাবে না? হ্যাঁ খাবো, তবে এক প্লেটে। হ্যাঁ। তারপর দুজন খেতে বসলাম। মধু খাবার হাতে নিয়ে হাত আমার দিকে দিচ্ছে। কি ব্যাপার, মধু খেতে হলে হাত তো ওর মুখে নিতে হবে। এ কি, ও আমার মুখের দিকে হাত আনছে কেন? হ্যাঁ করো। কি হলো, হা করো। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, প্লিজ হা করো। তারপর আমি হা করলাম, ও আমাকে খাইয়ে দিল। তারপর মধু বলল, কি, আমাকে খাইয়ে দিবে না? আমাকে খাইয়ে দিল, আর আমি যদি না দিই তাহলে ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে না।
তাই আমি মধুকে খাইয়ে দিতে লাগলাম। আউচ, কামড় দিলে কেন? সরি সরি। মধু প্লেট নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার আসলো। কি হলো, এত রাতে আবার আসলে কেন? আঙ্কেল দেখলে কি মনে করবে? না, দেখবে না। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। তারপর মধু যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যা ভয় পাইছি তাই হলো। আমি কি করে যে বলি তোমাকে, বলতেও সাহস পাচ্ছি না, আবার না বলেও পারছি না। এই কথাটি বলার জন্য আমি ছটফট করছি। আসলে আপনার সাথে থাকতে থাকতে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি। খাইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, সব জায়গায় শুধু তুমি আর তুমি। আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে শুধু তুমিই আছো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, এই সব কিছু তোমার আবেগ, আর এই সম্পর্ক কখনো সম্ভব নয়। আঙ্কেলের বিশ্বাস আমি কখনো ভাঙতে পারবো না। যদি তুমি আমাকে না ভালোবাসো তাহলে আমি মরে যাব। তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? প্লিজ পাগলামি করো না। তুমি হয়তো আমার রাগ সম্পর্কে জানো না। আমি একবার যা বলি তা আদায় করেই ছাড়ি। আচ্ছা, আমাকে ভাবতে হবে। আমাকে কিছু সময় দাও। ঠিক আছে, কাল সকালে আমাকে হ্যাঁ উত্তর দিবে। এই বলে মধু চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রয়েছি। কি করব ভেবে পাচ্ছি না। আঙ্কেলের কোনো ছেলে নাই বলে আমাকে ছেলে মনে করে, আমাকে তার পরিবারের সদস্য বানিয়েছেন। আর এখন যদি রিনি শুনেন আমি তার মেয়ের সাথে, না, এটা কখনো হতে পারে না। আমি আঙ্কেলের বিশ্বাস কখনো ভাঙতে পারবো না। আর এখানে থাকলে সেটা কখনো সম্ভব হবে না। মধু যেইভাবে শুরু করছে তাতে আমিও দুর্বল হয়ে পড়ছি। আমি কেন, যে কেউ মধুকে পছন্দ করবে। আর আমি কোনো মহাপুরুষ নই যে আমি নিজেকে সংযত রাখতে পারবো। আমি কাল সকালেই চলে যাব। এখানে থাকতে পারবো না। আজ আর না ঘুমিয়ে সবকিছু প্যাক করলাম। কাল সকালে মধু ঘুম থেকে ওঠার আগেই চলে যেতে হবে। যথারীতি সকালে উঠে বাসা থেকে বের হচ্ছি। অমন সময় আঙ্কেল বলল, কি ব্যাপার, এত সকালে কই যাচ্ছ? মধু আপনাকে বলেনি পরীক্ষা শেষ হয়েছে, এখন ভার্সিটি বন্ধ, তাই একটু বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছ ভালো কথা, সাথে এত কাপড় চোপড় কেন? এখন মধুর এক্সাম শেষ আর আমার ভার্সিটি বন্ধ, তাই মাসখানেক বাড়িতে থাকবো। আচ্ছা, সাবধানে যাও, আর গিয়ে ফোন দিও। জি আঙ্কেল। মন যাচ্ছে না বাসা ছেড়ে যাই। সবাইকে কেমন আপন মনে হচ্ছে। মনে হচ্ছে এদের সাথে রক্তের সম্পর্ক। চলে যেতে ইচ্ছে করছে না, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরে তুমি কাঁদছো কেন? আসলে আঙ্কেল, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাই কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে। তুমি বাসায় না থাকলে আমাদের কারো ভালো লাগে না। তারপর বাসে করে নিজ গ্রামে চলে আসলাম। ভার্সিটি খুললে চুপি চুপি ক্লাস করে চলে আসব, যাতে মধু দেখতে না পাই। এদিকে মধু ঘুম থেকে উঠে নাচতে নাচতে আমার দরজার সামনে গেল। ঠক ঠক। ও দরজা খুলছে না কেন? আবার ধাক্কা দিতে দরজা খুলে গেল। রুমের দিকে চাইতেই মধু অবাক হয়ে গেল। রুমে আমার জিনিসপত্র কিছুই নেই। টেবিলের উপর একটি সাদা কাগজ পড়ে আছে, আর সেটাতে লেখা আছে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি এখানে কিছুদিন থাকলে হয়তো আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়তাম, তাই চলে গেছি। পারলে ক্ষমা করে দিও। মধু এই চিঠি পড়ে জোরে একটি চিৎকার দিল। চিৎকার শুনে তাড়াতাড়ি আঙ্কেল আসলেন। কি হয়েছে মা, চিৎকার দিলি কেন? বাবা, ও চলে গেছে। না রে মা, ও বাসায় গেছে, আবার চলে আসবে। না বাবা, ও আর আসবে না। কেন আসবে না? তারপর মধু তার বাবাকে সবকিছু বলল। মা, ও তোকে মনে হয় ভালোবাসে না, তাই চলে গেছে। তুই ওকে ভুলে যা। না বাবা, এটা কখনো সম্ভব নয়। আমি যদি হিমেলকে না পাই তাহলে মরে যাব। আঙ্কেলের তার মেয়ের স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানা আছে। মধু যাই বলে তাই করে। আচ্ছা, ওকে ফোন দে তো। বাবা, ওর ফোন বন্ধ। আচ্ছা, তুই নাস্তা কর, ও ফোন অন করুক, তারপর আমি কথা বলে দেখবো। না বাবা, যতক্ষণ পর্যন্ত আমি হিমেলের সাথে কথা না বলছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। দেখ মা, পাগলামি করিস না। তুই খাবার খা, আমার লক্ষ্মী মা। আব্বু, তুমি আমার ভালোবাসাকে পাগলামি বলছো? মা, তুই খাবার খা। আমি কথা দিচ্ছি হিমেলকে তোর কাছে এনে দিব। সত্যি বলছো তো? সত্যি। ঠিক আছে, এই ব্রেকফাস্ট করছি। এরপর যদি হিমেলকে না এনে দাও তাহলে আমি কিন্তু আর খাবার খাবো না। তারপর কাজের মেয়ে খাবার দিল। মধু ব্রেকফাস্ট করলো। আচ্ছা মা, আমি একটু বাইরে যাচ্ছি,
একটি কাজে, আর হিমেলে ভার্সিটি গিয়ে ওর খোঁজ নিব। এই বলে তিনি চলে গেলেন। সারাদিন কাজ করলেন, পরে আমার ভার্সিটির সামনে দিয়ে আসছেন। একবার মনে হলো বাইরে গিয়ে খোঁজ নিয়ে আসি, পরে ভাবলাম না থাক, মধু এখনো ছোট, এসব ওর আবেগ, দু একদিন একটু আধটু এরকম করবে, পরে ঠিক হয়ে যাবে। বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গেল। আমি ঘরে প্রবেশ করে দেখলাম মধুর রুম বন্ধ করা। মনে হয় ঘুমিয়ে গেছে, ডাকলাম না ওকে, এখন ঘুমিয়ে গেছে। আবার জাগালে পাগড়ামি শুরু করবে। কাজের মেয়ে খাবার রেডি করে চলে গেছে তার বাসায়। আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। কি ব্যাপার, মধু এখনো ঘুম থেকে ওঠেনি? অন্যদিন তেমন হয় না। মধু, মধু, দরজা খোলো। স্যার, আপামনি কাল দুপুরে না খেয়ে দরজা বন্ধ করে রুমে ঢুকলেন। আমি খেতে ডাকলে উনি বললেন ভালো লাগছে না, রাতেও খেলেন না। কি, 2 বেলা উপোস আমার মেয়ে? রাবিশ, আমার মেয়ে না খেয়ে আছে আর তুমি আমাকে বললে না কেন? আবার দরজা ধাক্কাচ্ছেন কিন্তু খুলছে না। শেষে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেললেন আঙ্কেল। দরজা খুলে তিনি যা দেখলেন তা দেখে চিৎকার করে উঠলেন। না, এ হতে পারে না, আমার মেয়ের কি হলো? কথা বল মা, কথা বল মা আমার। আমি এক্ষুনি তোকে হিমেলের কাছে নিয়ে যাব। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। কাজের মেয়ে অ্যাম্বুলেন্সকে ফোন দিলে মধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার, ডাক্তার দেখেন আমার মেয়ের কি হয়েছে, প্লিজ দেখুন। এত অস্থির হবেন না, আমরা ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তারপর মধুকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। কিছুক্ষণ পরে ডাক্তার আসলো। আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে ঠিক আছে তো? যে আপনার মেয়ে এখন প্রায় সুস্থ। আমার মনে হচ্ছে তিনি কয়েক বেলা উপাস আর অতিরিক্ত কান্না করার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের কর্তব্য। আর ওনার ভালোভাবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে যেন এরূপ না হয়। তারপর মধুকে নিয়ে বাসায় আসা হলো। বাবা, হিমেল কোথায়? আমি ওর কাছে যাব। মা, আমি তোকে আজই হিমেলের কাছে নিয়ে যাব। আচ্ছা, হিমেলের বাসার ঠিকানা বলতো। হিমেলের বাড়ি সিলেট। সিলেটের কোথায়? সেটা তো জানি না, আর আমি কখনো ওকে জিজ্ঞেস করিনি। ও শিট, তাহলে যাব কেমনে আমরা? সিলেটের কোথায় থাকে কেমনে জানবো? আর এত বড় সিলেট কোথায় খুঁজে বের করব? তাহলে কি আমি হিমেলকে খুঁজে পাবো না? মা, ভেঙে পড়িস না, হিমেলকে আমরা অবশ্যই খুঁজে পাবো। আমি ওর ভার্সিটির ফ্রেন্ডে জিজ্ঞেস করব, কেউ না কেউ তো বলতে পারবে। আর না হলে সে তো মাসখানেকের পর এমনিতেই ভার্সিটিতে আসবে। আব্বু, আমি এতদিন ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এক্ষুনি ওদের ভার্সিটি যাচ্ছি। এইদিকে আমি মধুকে ভুলতে পারছি না। সব সময় মধুর হাসিমাখা মুখটি ভেসে উঠছে। বড্ড মিস করছি মধুকে। তাহলে কি আমি মধুকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এখন চাইলেও সম্ভব নয়। কি মুখে মধুর সামনে যাব? আমি যেতে পারবো না। ভালোবাসতে সবাই জানে, সবার ভালোবাসা হয়। তবে কারো কপালে ভালোবাসার মানুষের সাথে ঘর সংসার করার সুযোগ থাকে, কারো ক্ষেত্রে নয়। আমারটা না হয় থাক, সারাদিন ঘরে বসে থাকি। মধুর কথা মনে পড়ে না, আজ একটু বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, হয়তো মন ভালো হবে। আড্ডা দিয়ে ভালো লাগলো। এদিকে আঙ্কেল ভার্সিটিতে এসে আমার পরিচিত ফ্রেন্ডদেরকে আমার কথা জিজ্ঞেস করলে তারা শুধু বলল আমার বাড়ি সিলেট, তারা আর কিছু জানে না। আব্বু, হিমেলের বাসার ঠিকানা পেয়েছো? না রে মা, ওর বন্ধুরা বলে ও শুধু সিলেট বাড়ি, এছাড়া আর কিছু জানে না। না, আমি মরে যাব। আমি এই জীবন আর রাখবো না। যাকে নিয়ে আমি এই বুকে বাসা বেঁধেছি, যারে নিয়ে আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি, আজ সে অনেক দূরে, সে আমাকে ভালোবাসে না। তাহলে আমি এই জীবন রেখে কি করব? মা রে, পাগলামি করিস না। একটা কথা একবার ভেবে দেখেছিস, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি বড্ড একা হয়ে যাব। তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি। তোর কথা ভেবে আমি দ্বিতীয় বিয়ে পর্যন্ত করিনি, সৎ মা তোকে কষ্ট দিবে বলে। আজ তুই কি আজে বাজে বকছিস? তোর সামান্য কিছু হলে আমি সহ্য করতে পারি না। আর তুই যদি মরে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আর তুই মরে গেলে তোর ভালোবাসার কি হবে? হিমেল তো আর অন্য কাউকে বিয়ে করিনি বা কাউকে ভালোবাসিনি। ও আমার বিশ্বাস রক্ষা করতে গিয়ে চলে গেছে। আমি তোকে আর হিমেলকে বিয়ে দিব, এই আমি কথা দিলাম। বল, আজ পর্যন্ত তুই আমার কাছে যা চেয়েছিস আমি সব দিয়েছি। কখনো কি আমার কথার নড়চড় হয়েছিল? না। তাহলে আজও হবে না। এখন তুই খেয়ে শুয়ে পড়। ঠিক আছে আব্বু।
রাতে সে আমার রুমে আসে। আমার রুমে কিছু কাপড় ফেলে এসেছি, সব একসাথে নিতে পারিনি, তাই মধু আমার কাপড়গুলো নিয়ে বুকে জড়িয়ে কাঁদছে। হঠাৎ মধু বাবা বলে চিৎকার দেয়। কি হয়েছে মা, কি হয়েছে? আব্বু এই দেখো, এটা কি? এটা হিমেলের ভার্সিটির ক্রীড়া প্রতিযোগিতার ফর্ম, যেখানে হিমেলদের সব ঠিকানা দেওয়া আছে। তাহলে তো খুব ভালো হয়েছে, আমরা কালই ওর বাড়িতে যাব। কাল কেন, আমরা আজকেই যাব। আচ্ছা তাহলে রেডি হয়ে নে, আমিও রেডি হচ্ছি। এদিকে বিকেলে আজ আমি পাড়ার ক্রিকেট খেলতে চলে গেলাম। ক্রিকেট খেলা শেষ করে যখনই বাড়ি আসব, তখনই আমার এক বন্ধু বলে ওঠে, মামা চলো না ডাব খেয়ে আসি। শালা, আজ পর্যন্ত দেখলাম না যে তোর বাড়িতে ডাব গাছ আছে। আমি এই 1 বছর শহরে যাওয়াই কি তোর বাড়িতে ডাব গাছ চলে এসেছে? আরে মামা, ভুলে গেছিস আগের কথা? না, এসব ছেড়ে দিয়ে আমি এখন ভালো মানুষ হয়ে গেছি। দেখ না কতটুকু দাড়ি হয়েছে, দেখতে একদম হুজুর লাগে। আর আমি করব ডাব চুরি? হুজুর হয়েছিস? আজ আসর মাগরিব এর নামাজ কই পড়লি? আর দাঁড়িয়ে এত ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আসিস। তুই টোপ দিবে আর আমরা বুঝবো না, তা তো হতে পারে না। এত করে বলছিস যখন চল, কিন্তু এক শর্ত আছে। কি শর্ত? ডাব কিন্তু তোর হবু শ্বশুর বাড়ি থেকে চুরি করব, যাতে ধরা খেলে আমাদের আদরের নীলা ভাবি ছুটিয়ে দেয়। এই তুই কি করে জানলি যে চৌধুরী বাড়ির নীলার সাথে আমার রিলেশন চলছে? এই তোরা কেউ ওকে বলেছিস? আমি তো ওকে বলিনি। এসব খবর আমার জানা আছে মজনু, চল যাই। ভাই এখানে না গেলে হয় না? ধরা খেলে ছুটে তো যাব, কিন্তু আমার মান সম্মানের বলিদান দিতে হবে। তারপর আমরা 4 জন গেলাম ডাব চুরি করতে। এই গাছে কে উঠবে? আমাদের জামাইবাবু আছে না, ওনার গাছ, উনি উঠবে না তো কে উঠবে? এই না না, আমি উঠবো না। তো তোর ফ্যামিলিতে বলে দিব তোর চক্করের কথা। শালা তোর অভ্যাস ছাড়লি না। আচ্ছা উঠছি। তারপর রনি গাছে উঠে ডাব নিচে ফেলছে, আর আমরা তা লুফে নিচ্ছি। হঠাৎ একটা ডাব পুকুরে পড়ে গেল, তাই অনেক শব্দ হলো। আই, কে কে ওখানে? এই ঝুপে লুকা তাড়াতাড়ি। মেইলি কণ্ঠ, তার মানে আমাদের ভাবি। ভয় নাই, চল সামনে যাই। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? আরে হিমেল ভাইয়া এত রাতে আমাদের বাড়িতে, আর বাড়িতে কবে আসছেন? এই 2 দিন হলো। আমাকে ভাবি বললেন কেন? তা ভাবিকে ভাবি বলবো না তো কি বলবো? তার মানে জেনে গেছেন? আচ্ছা ভাইয়া, এখানে কিসের শব্দ হলো? আপু বাসায় নাই, তাই আমি বের হয়ে আসলাম। কিছু দেখছেন? এই রনির সাথে এখানে আসলাম, না তো কিছু দেখিনি। হঠাৎ নীলা নিচের দিকে তাকিয়ে দেখলো অনেকগুলো ডাব পড়ে আছে। ও তার মানে তোমরাই ডাব চুরি করতে আসছো? আমি কিন্তু আব্বুকে বলবো। আচ্ছা, কার কার কথা বলবে? এই বলবো হিমেল, জীবন, শামীম, রাহিম এরা আমাদের ডাব চুরি করছে। আর রনির কথা বলবে না? রনি এইসব কাজ করতেই পারে না, ও খুব ভালো। আমি কালকে ওকে বলবো ও যেন তোমাদের সাথে মিশামিশি না করে, না হলে রনিও নষ্ট হয়ে যাবে। বেচারা রনি তার গার্লফ্রেন্ডের কথা শুনে মনে মনে খুব খুশি। তা ভাবি একবার গাছের উপরে লাইট মারেন তো। নীলা গাছের দিকে লাইট মেরে দেখে রনি গাছে বসে আছে চুপ করে। এদিকে মধু আর আঙ্কেল আমাদের বাড়িতে এসেছেন। জি, আপনাদের তো চিনলাম না। এই হচ্ছে আমার মেয়ে মধু। তারপর সব বললাম। এই জন্য বলি সারাদিন শুধু ঘরে বসে থাকে কেন? আচ্ছা হিমেল কই এখন? আজকে বন্ধুদের সাথে বাইরে গেছে। তারা সবাই আমার আসার অপেক্ষা করছেন, আর আমরা করছি ডাব চুরি। তো তুমি এদের সর্দার? আমি তোমাকে কত ভালো মনে করেছি, আর তুমি ডাব চুরি করছো? ভাবি চেতেন কেন? চুরি করছি কোথায়? ও তোর শ্বশুর বাড়ি থেকে নিচ্ছে। আচ্ছা সমস্যা নাই, মনে করেন যৌতুক হিসেবে নিচ্ছি। বাবু তুমি নেমে আসো তো। না, আমি নামবো না। মানুষ ডাকবো? না জান, নামছি। এই চল আমরা যাই, ভাবি ভালোভাবে ওর ক্লাস নিয়েন। এই বলে আমরা চলে আসলাম। এই এগুলো খাবো কিভাবে? কাঠবো যে বটি নাই। চল আমাদের বাসায়,
ছাদের উপর দিয়ে বাসায় চলে যাব। তারপর আমরা আমাদের বাসায় আসলাম। বাসার সামনে একটি গাড়ি রাখা। ব্যাপার কি? গাড়ি কেন? ধুর, আমার কি, আমরা তো এখন ডাব খাবো। তারপর চুপি চুপি আমার রুমে সবাই প্রবেশ করলাম। ডাব খেয়ে শেষ। এদিকে আম্মু আব্বু চিন্তা করছেন এখনো বাসায় আসি না কেন। এরকম তো কখনো হয় না, ফোনও সাথে যে কল দিব। আম্মু হঠাৎ উপরে তলে আসলেন। আমার রুমের সামনে এসে শুনতে পেলেন রুমের ভিতর কথা চলছে। এই তুই রুমের ভেতর আর আমরা চিন্তা করে মরছি। আর এই ডাবগুলো কই থেকে এনেছো তোমরা? চুরি করনি তো? আস্তাগফিরুল্লাহ আম্মু, তুমি এটা ভাবতে পারলে? আচ্ছা নিচে আয়, দেখ কে এসেছে। আমি নিচে গিয়ে অবাক। মধু আর আঙ্কেল, ওনারা আমার বাসার ঠিকানা কেমনে জানলো? মধু আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এখানে সব গুরুজন, আমার কেমন যেন লজ্জা লাগছে। আমি মধুকে জোর করে ছাড়িয়ে নিলাম। হঠাৎ তাকিয়ে দেখে আব্বু রাগীভাবে আমার দিকে আসছে। ডাব চুরি করছি জেনে গেল নাকি? আব্বু সোজা এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আব্বু মারলে কেন? তুই আমার ছেলে বলতে লজ্জা লাগে? তোর ভিতর কি মন নাই? একটা মেয়েকে কেউ এভাবে কষ্ট দিতে পারে? আব্বু সরি। আর হ্যাঁ শুন, আজ রাতে আমি তোদের বিয়ে দিব। জীবন এদিকে আইতো। জি আঙ্কেল। এই নে টাকা, ওর জন্য পাঞ্জাবি আর বৌমার জন্য একটি শাড়ি নিয়ে আয়। এখন আপাতত বিয়েটা হোক, কালকে শপিং করব। আব্বু এখন বিয়া? আর আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আর কিছু বললাম না। বনে কোনো লাভ হবে? যা, সোজা এসে আমার রুমে চলে আসলাম। একটু পর মধু আসলো। আমি কি দেখতে খারাপ? কি বলছো এসব? তুমি অনেক সুন্দরী। তাহলে আমাকে কেন ভালোবাসো না? আমাকে ফেলে আসলে কেন? আসলে আমি ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাচ্ছি, আর এসব শুনলে আঙ্কেল কষ্ট পাবেন, তাই আমি চলে আসছি। এখন কি আমাকে ভালোবাসবে? হুম। তাহলে জড়িয়ে ধরো। আগে বিয়ে হয়ে যাক, পরে ধরবো। কিছুক্ষণ পর জীবন কাপড় নিয়ে আসলো। রাতে আমার বিয়ে হয়ে গেল। আমি ছাদে বসে আছি বন্ধুদের সাথে। এমন সময় রনি আসলো। তোরা হারামির দল, আমাকে ফেলে এসে ঠিক করিসনি। একটুর জন্য বেঁচে ফিরে এসেছি, না হলে ও আমার ইজ্জত লুটে নিত। আরে রাখ তোর বাজে খবর। এর থেকে তাজা খবর হয়েছে, একটু আগে হিমেলে বিয়ে হয়েছে। কি? তারপর সব বন্ধুরা আমাকে বাসর ঘরে নিয়ে গেল। বাসর ঘরে যা, ভালোভাবে বাসর করিস। আজ তোর বাসর বলে কিছু বললাম না, কিন্তু তোর হিসেবটা পরে নেব। আর হ্যাঁ, আজ কিন্তু বিড়ালটা মারবি। ওই এদিকে আয়। কি? তোর ভাইকে এত ভীতু মনে হয়? হ্যাঁ, আমি একটা নিরীহ বিড়াল মারবো? আমি বিড়াল মেরে হাত গন্ধ করতে চাই না? মনে নাই তোর, কলেজ থাকতে আমি একাই একটা কুত্তাকে মারলাম? শোন, আজ আমার বাসর রাত। আজ বুকে অনেক সাহস। তুই যা, বাঘ ভাল্লুক নিয়ে আয়, দেখবি তোর ভাই কেমনে স্টাইল করে মারে। বন্ধু, শুধু বুকে সাহস থাকলে হয় না, যতটুকু সাহস আছে তার থেকে বেশি শক্তি লাগবে। এই দেখ, আমার ফুল 3 প্যাক আছে। কিছুদিন যেতে দে, ফুল 6 প্যাক বানিয়ে ফেলবো। তার আর সুযোগ নাই। মেরি পেয়ারে দোস্ত, তুই এখন যা। তারপর আমার সব বন্ধুরা আমাকে বাসর ঘরে ঠেলে দিল। মধু খাটের উপর ঘোমটা দিয়ে বসে আছে। আমার খুব ভয় করছে। কি রাগী মেয়েরে বাবা, তার উপর মেয়েটাকে কষ্ট দিয়েছি। এখন যদি কিছু করে আমি শেষ। বাইরে বন্ধুদের সাথে যতটুকু চাপাবাজি করেছি, এখন এর সামান্য হলেও হবে। কই রে সাহস? ভাই একটু বুকের ভিতরে আয়, আজ মেরি ইজ্জত কা সওয়াল হ্যায়। শেষমেশ বুকে ফু দিয়ে এগিয়ে চললাম। আমি সামনের দিকে যেতেই মধু বিছানা থেকে উঠে আমার দিকে আসছে। আজ আমি শেষ। আঙ্কেলের কথা মনে হচ্ছে। আমার মেয়ে খুব রাগী আর জেদি। ওর মন যা চাই তাই করে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আজ বুঝি আমি শেষ। আমাকে দোয়া করবে যেন আমি সারা জীবন তোমার সুখে দুঃখে পাশে থাকতে পারি। একসাথে বাঁচবো, একসাথে মরবো। মধুর কথায় আমার ঘোর কেটে গেল। চেয়ে দেখি মধু আমার পায়ে ধরে আছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মধু রাগীভাবে উঠে আমার কলার ধরে বলল, এই আমি তোর মা লাগি? হ্যাঁ, একদিনে তুই আমাকে অনেক কষ্ট দিছিস। আজ বাসর রাত, তাই এসব কিচ্ছু বললাম না। ভাবলাম অন্য দিনের হিসাব নিব, কিন্তু তুই এখনই আমার রাগ তুলে দিলি। আরে তুমি দেখছো না, বাংলা মুভিতে যখন কেউ পা ধরে সালাম করে
তখন মুরব্বীরা এই কথা বলে। তুমি মুরব্বি? না না, আমি তোমার স্বামী, আর এমন হবে না গো, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, তবে নিচে ঘুমাতে হবে। কি নিচে? ইটস ইম্পসিবল। ভালোই ভালোই বলছি, নিচে ঘুমো। কি আর করার, নিচে ঘুমাতে হলো। এই রে মনে পড়েছে, বন্ধুরা বলল বিড়াল মারতে, আমাকে এখন বিড়াল মারতে হবে। কিন্তু যদি কামড় দেয়? শুনছি বিড়াল কামড় দিলে শরীরে বাচ্চা হয়ে যায়। আমি এখন কি করব? আমিও হাল ছাড়ার পাত্র নই। বিড়াল, তুই যেখানে আছিস বেরিয়ে আয়, আজ তুই শেষ। আলমারিতে আমার ক্রিকেট খেলার সরঞ্জাম ছিল, এগুলো পরলে বিড়াল কামড় দিতে পারবে না। আলমারি খুলে পায়ে প্যাড পরলাম, হাতে গ্লাভস আর মাথায় হেলমেট। হ্যাঁ, ইটস পারফেক্ট। আর বিড়াল কামড় দিতে পারবে না। এইবার হাতে একটা ব্যাট নিলাম, ঘরের কোনা কোনা সার্চ মারছি, কোথাও বিড়াল পাচ্ছি না। দূর হালার পো, বিড়াল গেল কই? নাকি আমার রেডি হওয়া দেখে পলাইছে? এই কি করছো? এই রাতে তুমি ক্রিকেট খেলবে? জীবনে তো দেখিনি ব্যাট হাতে নিছো। আর আজ রাতে এভাবে ড্রেস করলা কেন? শালা গেল কই? দেখি খাটের নিচে আছে নাকি। এই কি খুঁজছো? তুমি এখানে বিড়াল দেখেছো? তুমি বিড়াল দিয়ে কি করবে? আর বলো না, বন্ধুরা বলল বাসর রাতে বিড়াল না মারলে নাকি আমি কাপুরুষ। আমি ওদের দেখাই দিমু যে আমি বীর পুরুষ। আমার কথা শেষে মধু হাসতে হাসতে শেষ। তা এই প্রিপারেশন কেন? সেফটি মাই ডিয়ার ওয়াইফ, সেফটি। তোমার স্বামী অনেক চালাক, বুঝছো? বিড়াল যাতে কামড় না দেয় তাই এই ধরনের সুরক্ষা। আমার কথা শুনে মধু হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। এই বুদ্ধ, এদিকে আসো। কি? এগুলো খুলে আসো, আর আমি শিখাচ্ছি বিড়াল কেমন করে মারতে হয়। তুমি বিড়াল মারছো আগে? যাও তাড়াতাড়ি আসো। তারপর মধু আমাকে বিড়াল মারা শিখালো। পরদিন সকালে ঘুম ভাঙার পর দেখি মধু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমিও ওকে না জাগিয়ে এনজয় করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে মধু জেগে উঠল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি আমার বউকে দেখছি, তোমার কি? মধু লজ্জা পেয়ে উঠে গেল। তারপর আমরা ফ্রেশ হয়ে খেতে গেলাম। এইভাবে সপ্তাহখানেক কেটে গেল। আম্মু, আমার ভার্সিটি খুলে গেছে, আর মধু ভার্সিটি পরীক্ষার প্রিপারেশন নিবে, তাই আমাদের যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবে? আবার সময় পেলেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বিকেলে যাবে। আচ্ছা। তারপর বিকেলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। রাতে মধুদের বাসায় থুক্কু শ্বশুর বাড়িতে চলে আসলাম। মধু, আমি বলি কি, আমরা একটা বাসা দেখি, ওখানে চলে যাব। এখানে থাকলে মানুষ ঘর জামাই ডাকবে। তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই? আমি চলে গেলে আব্বুকে কে দেখবে? আর আমি আর তুমি ছাড়া আব্বুর তো আর কেউ নেই। আর কার এত সাহস তোমাকে ঘর জামাই বলবে? শোনো, তুমি যদি বলো তাহলে আব্বুকে বলে আমি এই বাড়ি তোমার নামে করে দেব। তবুও এই কথা বলো না প্লিজ, আমি আব্বুকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো, আর তোমাকে আমার বাড়ি করে দিতে হবে না। এভাবে আমাদের সুখে খুনসুটি সংসার চলতে লাগলো। দেখতে দেখতে ভার্সিটির অ্যাডমিশন এক্সামও কাছে চলে আসছে, আর আমারও এক্সাম চলে আসছে। দুজনই পড়ায় মনোযোগ দিলাম। মধু আমার ভার্সিটিতে চান্স পাইনি, পাশের ভার্সিটিতে পাইছে। আমি আর আঙ্কেল অনেক খুশি মধুর এই সাফল্য দেখে। আমি মিষ্টি নিয়ে এসে দেখি মধু মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? তোমার ভার্সিটিতে আমার চান্স হয়নি, আমি ওখানে যাব না। পাগলামি করো না, ভাগ্য ভালো দূরের কোনো ভার্সিটিতে হয়নি। এই ভার্সিটি আমার ভার্সিটির একদম পাশেই। তুমি ভর্তি হও প্লিজ। আমি আর আঙ্কেল মধুকে অনেক বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি করালাম। মধু ভার্সিটির মাসখানেক হচ্ছে। প্রতিদিন আমি ওকে নিয়ে তার ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমার ভার্সিটি আসি, আবার গিয়ে আনি। আজ আমার ভার্সিটিতে ক্লাস হয়নি, ভাবলাম মধুর ভার্সিটিতে যাই, আর ক্লাস না থাকলে একটু ঘোরাঘুরি করব। মধুর ভার্সিটিতে প্রবেশ করে ওদের ডিপার্টমেন্টের সামনে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম মধু কি ক্লাসে আছে। ও কিছুক্ষণ পরে এসে বলল মধু ক্লাসে নাই। গেল কোথায়? নাকি বাসায় চলে গেল। আমিও বাসায় চলে যাই। যখনই ভার্সিটির গেটের কাছে আসলাম, হঠাৎ চোখ একটি গাছের নিচে গিয়ে আটকে গেল। এটা তো মধু, কিন্তু সাথের ওই ছেলেটাকে
না, মধু এটা কেমন করে করতে পারলো? মধু আমাকে বলতো ভার্সিটিতে গিয়ে যেন কোনো মেয়ের সাথে কথা না বলি, আর সেও কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি আমার কথা ঠিকই পালন করছি, কিন্তু ও কি করলো? আমাকে কি ধোকা দিচ্ছে? এখানে আর এক মুহূর্ত থাকতে পারলাম না, সোজা বাসায় চলে আসলাম। কোনো কিছু করতে মন চাচ্ছে না, কিছু ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসছে না। আসবেই বা কি করে? এত কিছু ভাবতে থাকলে ঘুম কি করে হয়? হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি ঘুমের ভান করে শুয়ে পড়লাম। বুঝলাম মধু আসছে। এই শোনো, নিশ্চুপ কয়েকবার ডাকার পর উঠলাম। কি হয়েছে? তুমি আমাকে আনতে গেলে না কেন? আর এই অবেলায় শুয়ে আছো কেন? একটু মাথা ব্যথা করছে, তাই ক্লাস না করে বাসায় চলে আসলাম। ও আচ্ছা। এই বলে মধু ওয়াশরুমে চলে গেল। মধু একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না আমার মাথা ব্যথা কমেছে কিনা বা ডাক্তারের কাছে গিয়েছি কিনা। মনে হয় ভুলে গেছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতে পারি না। যখন ঘুম ভাঙলো, ঘড়িতে চেয়ে দেখি রাত 8টা বাজে। মধু একবারের জন্যেও আমাকে খাবারের জন্য ডাকলো না। খুব কষ্ট হচ্ছে। হঠাৎ মধু আসলো। ঘুম ভাঙলো তোমার? তোমার মাথা ব্যথা করছে তাই ডাকিনি। ফ্রেশ হয়ে এসো, আমি ভাত নিয়ে আসছি। আমিও ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। মধু আমার প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। প্লেট একটা কেন, 2টা আনিয়ে লাও। আমি জানি তুমি আমাকে ছাড়িয়া খাবার খাবা না। না, তুমি খাও। বাবার জোরাজোরিতে আমি খেয়ে নিয়েছি। ও আচ্ছা। এক প্রকার লজ্জা পেয়ে গেলাম, প্লাস খুব কষ্ট পেলাম। একসময় মধু আমাকে ছাড়া কিছুই খেত না, আজ দিব্যি খেয়ে নিল। আমার খাবার ইচ্ছেটাই মিটে গেল, কিন্তু এক প্রকার জোর করে খেয়ে শুয়ে পড়লাম। আজ আর পড়তে ভালো লাগছে না। মধু কিছুক্ষণ পরে শুতে আসলো। আমি বিছানার এক সাইডে চলে গেলাম। কি হয়েছে তোমার? আজ সারা দিন আমার সাথে ভালোভাবে কথা বলছো না, কি হয়েছে তোমার? না কিছু না, এমনিতে কিছু ভালো লাগছে না। তোমার মাথা ব্যথা কমেছে? এখন মনে হলো। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম। ওয়াশরুম থেকে এসে দেখি তুমি ঘুমায় গেছো, তাই ডাকিনি। ও আচ্ছা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মধু আমার পাশে নাই। কোথায় গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 8টা বেজে গেছে। মধু মনে হয় রান্না করছে। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিন্তু মধুকে রান্নাঘরেও দেখলাম না। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম মধু কই? আঙ্কেল বললেন যে মধু ভার্সিটিতে চলে গেছে। তারপর আমিও ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর মনে পড়ল মধুর ভার্সিটি থেকে দেখে আসি ও কি করছে। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ওদের ভার্সিটিতে। ভার্সিটি গিয়ে চারপাশ ভালোভাবে দেখলাম, কিন্তু মধুকে কোথাও দেখলাম না। মনে হয় ক্লাসে গেছে। অযথাই ওকে সন্দেহ করলাম। যাই, টঙের দোকান থেকে চা খেয়ে আসি। মামা ভালো করে 1 কাপ চা দেন। চায়ের দোকানের বিপরীত পাশে একটি ফুচকার দোকান, খুব ভিড়। ছেলেমেয়েরা মিলে ফুচকা খাচ্ছে। আমি ওদের দিকে চেয়ে চেয়ে চা খাচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। সাথে সাথে আমার হাত থেকে কাপ মাটিতে পড়ে গেল। আমি যাদের দেখছি তারা হলো মধু আর সেই দিনের ছেলেটা। মধু সেই ছেলেটাকে মুখে তুলে ফুচকা দিচ্ছে, আরও খাচ্ছে। এই সিন দেখার পর আমার চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসলো। সোজা চলে আসলাম। তার মানে মধুর ওই ছেলের সাথে কিছু একটা চলছে। ওই ছেলেটা যদি মধুর ফ্রেন্ড হতো তাহলে এত ক্লোজ হওয়ার কথা না। তার মানে অন্য কিছু। দেখি কত দূর আগাই। বাসায় চলে গেলাম। আজ মধু সন্ধ্যার পরে বাসায় আসলো। আজ আর জিজ্ঞেস করলো না আমি কেন আনতে যাইনি। মনে হয় তার ভালো হয়েছে, সারাদিন ঘুরতে পারলো। আজ আমার সাথে কোনো কথা বললো না। রাতে ঘুমানোর আগে। এই শোনো। হ্যাঁ বলো। আমার কিছু টাকা লাগবে। কত? 20,000 টাকা লাগবে। কি, এত টাকা? আমি এত টাকা কই পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি টাকা দিয়ে কি করব সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। কেন, বউয়ের আবদার পূরণ করতে পারবে না তাহলে বিয়ে করলে কেন? শোনো, যখন আমাদের বিয়ে হয় তখন তুমি নিশ্চয়ই জানতে